মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। তুমি বন্ধু কালো পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। প্রিয় দর্শক, এই সেই হাশিম মাহমুদ, 90 দশকের চারুকলার প্রিয় মুখ। শাহবাগে তিনি গাইতেন সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, আর ভিড় জমে যেত। আর সেই গান আমরা শুনলাম কিছু বছর আগে হাওয়া চলচ্চিত্রে। আর এখন তো তিনি বাজিমাত করেছেন, আমরা চারপাশে বাজি বাজি তোমায় আমি পাইতে পারি বাজি শুনতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আধুনিক নগর কবি হাশিম মাহমুদ। কেমন আছেন? ভালো আছি। যেটা বলছিলাম যে এখন তো আপনার সময়টা একদম বাজিমাত, কারণ চারপাশে শুধু বাজি বাজি তোমায় আমি পাইতে পারি বাজি। তো এই গানটার গল্প দিয়ে শুরু করতে চাই। কোক স্টুডিও বাংলায় আপনি নিজের লেখায় নিজের সুরে বাজি গাইলেন, অনুভূতিটা কেমন? ভালো লাগে খুব। আমার সুর করা গান, আমার কথা সবাই শুনতেছে, ভালো লাগে। এই গানের পেছনের গল্প যদি একটু শুনতে চাই। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি পাহাড়ে যেতে চাইতাম, পাহাড়ি মেয়ের নাকি চোখ দুটো ছলছল, আসলে পাহাড়ে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, ওই যে রুমা বাজার, বগালেক, বান্দরবন খাগড়াছড়ি, ওখানে গেছিলাম। খুব মানে পাহাড়িরা খুবই মানে এত সম্মান দিছে, ভালো লাগছে। আসলে কি সেই পাহাড়ি মেয়েকে দেখেছিলেন? দেখেছিলাম, এটা তো অন্য জায়গায় দেখছি। মানে রূপক অর্থে ব্যবহার করেছেন নাকি আসলেই সেই পাহাড়ি মেয়েকে দেখেছিলেন, স্পেসিফিক কাউকে? দেখতাম, নারায়ণগঞ্জ জেলাতেও দেখেছি পাহাড়ি উপজাতি মেয়ে। তারপর এই পাহাড় মানেই তো ওখানে তো উপজাতিরাই থাকে, ওখানে তো আর বাংলাদেশি কম। এই চিন্তা করে ঘুরতে গেছিলাম। আর সাগরের কন্যাকে দেখেছিলেন? কারণ একবার বলেছেন যে একবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল। দেখি নাই, এরকমই তো হয়, যার কথা ভাবা হয় তার সাথে মেশা হয়নি, এরকম তো হয় প্রায় অনেকের ক্ষেত্রে হয়। আচ্ছা, গিয়েছেন এবং ভাবনা থেকেও লিখেছেন, দুটো সমন্বয়। আচ্ছা, আপনার গানের মাঝে একরকমের হাহাকার খুঁজে পায় শ্রোতা, কি কারণে? হ্যাঁ, আসলে কষ্টের একটা সুর আছে যেটা কথায় বলা যায় না, কথায় আবার কষ্ট নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব যে গানের কথার মধ্যে কোনো কষ্ট নেই, হ্যাঁ, কিন্তু আবার সুরের মধ্যে একটা কষ্ট আছে, এটা কিন্তু অনুভবের ব্যাপার। এই যে না পাওয়ার যে যন্ত্রণা বা বিরহ, এই বিরহ আমরা খুঁজে পাই আপনার গানে। হ্যাঁ, সবাই তো আর প্রেম করে তাকে পায় না। হ্যাঁ, প্রথম প্রেম দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রেই প্রথম প্রেম পড়ার পরে তো হয় না, সব প্রেম পূর্ণতা পায় না। যদি আপনার জীবনের কথা বলি, যে আমি যতদূর জানি আপনি সাংসারিক জীবনে প্রবেশ করেননি, নিজের জীবনের কি এমন কোনো অপূর্ণ গল্প আছে, অপূর্ণ ভালোবাসা? না, আমি আসলে গান শুরু করতে গিয়ে এসব আর ভাবা হয়নি। হ্যাঁ, আর বিয়ে করিনি, মানে সংসার চিন্তা হয়নি। সেটা কি গানের জন্যই নাকি গানের জন্য ঘটনার ছিল? গানের জন্য না, আসলে আমি মেশাই তো হয়নি কার সাথে, কোনো মেয়ের সাথেই মেশা হয়নি, মেশাই হয়ে ওঠেনি না। আচ্ছা, ছোটবেলা থেকেই শুনেছি গায়ক হতে চাইতেন। হ্যাঁ, গায়ক হতে চাওয়া, এই চাওয়াটা না খুব স্বাভাবিক না, কারণ আমরা এই বিষয়টার সাথে পরিচিত, ছোটবেলা থেকে সবাই ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু আমি গায়ক হতে চাই, এটা একটা অন্য রকমের স্বপ্ন। এবং যদি আপনার বয়সের বিচারে বলি, সেই সময়টাতে গায়ক হওয়ার স্বপ্ন দেখাটা অন্যরকম স্বপ্ন। কেন, কোন ভাবনা থেকে গায়ক হতে চাইতেন? আমার সকালবেলা উঠে যখন উচ্চাঙ্গ সঙ্গীত
ভাবতাম যে মাঝে মাঝে কোনোদিন গাইতাম, তখন আমি এই বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে ঘটনা, স্টার জগৎ, হ্যাঁ, তারপর শিল্পী কলাকুশলী এরা কিভাবে আছে, কিভাবে পারফরমেন্স করে, হ্যাঁ, কার সাথে কোথায় গেলে কথা বললে, তখন তো আর মোবাইল মাত্র আসছে, ওই সময় মোবাইল মাত্র আসছে, কিন্তু যোগাযোগটা চিন্তা করতাম, কিন্তু আমার সঙ্গে তো কেউ যোগাযোগ করতো না। হ্যাঁ, আমি এই একা একা গান সুর করছি, কিভাবে এই গান নিয়ে তারা বিভিন্ন শিল্পীকে দিয়ে গাওয়াইছে, এইটা ভেবেছি। যে অবশ্য আমি কারো নাম বলি না আমি, অথবা এরকম করলো কেন, এটা বলে কি হবে, এটা বলেছি। হ্যাঁ, আমি যদি গানের মধ্যেই থাকি সবসময় চিরদিন, তাহলে একদিন আমার সাথে যোগাযোগ করবেই মিডিয়া, এই ভাবতাম আর কি, যে গান করে যাই, হ্যাঁ, পরিচয় তো হবে। কখনো কোনো কিছু নিয়ে মানে কমপ্লেইন বা অভিমান করেননি? অভিমান করিনি, অভিমান তো ছিল, কিন্তু অভিমান করে কি হবে। হ্যাঁ, খুব দুঃখ পেতাম একা একা। হ্যাঁ, এই কারোর সাথে মিশতে পারতাম না, ওরা ওই খালি গান শুনতে চাইতো। হ্যাঁ, সবখানে তো গান গাওয়া যায় না, মানে এই জন্যে আমি এই ঢাকা চলে আসতাম। নারায়ণগঞ্জে কারোর সাথে মেশা হয়নি, আমার নিজের জেলা, এই জন্যে ঢাকায় চলে আসতাম। ঢাকায় আসলে গান বাজনা করা যায়, একটা যোগাযোগ হবে। নারায়ণগঞ্জের মানুষ তো আমাকে মিডিয়ার সাথে পরিচয় করে দিতে পারবে না, এটা ভেবেছিলাম। মানে আপনার এমন অনুভূতি হতো যে আমি চারুকলার মানুষজন আপনাকে কানেক্ট করতে পারবে, সেই ভাবনা থেকে কি আপনি সেই জায়গাটায় গিয়ে গান করতেন না? হ্যাঁ, সেখান থেকে আবার কিসের অভিমান হলো বা কি ঘটলো? অভিমান তো থাকে শিল্পীর, কারণ মানে গানের কথার মধ্যে যখন পড়ে যায় গীতিকার, প্রথমে আমি আমাকে গীতিকারই বলতাম, গীতি কবিতা লিখতাম আর সুর করতাম, তো ওগুলো আর চারুকলার ওদেরকে শোনানো হয়নি, ওই সময় ভুলে গেলাম, কারণ ওরাও মানে এই শুনতে চাইতো না আমার নতুন গান বললে, তখন আমার খুব খারাপ লেগেছে। তখন ওই সময় ভাবলাম যে ঢাকায় আর আসবো না, বাসায় থাকি, শুধু আমার নতুন নতুন ভালো ভালো গান শোনালে ওগুলো ওরা মনে মেরে দেবে। হ্যাঁ, কোনো ওদের মধ্যে অনেক সঙ্গীত শিল্পী আছে, হ্যাঁ, মানে চারুকলার যারা মানে চিত্রশিল্পী, তাদেরও তো ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, গান গায়, তো ওরাই গাবে, ওদের জন্যেই তাহলে তো আমার যাওয়া দরকার নেই, আমার ঢাকায় গিয়ে কি হবে। শুধু নারায়ণগঞ্জ যোগাযোগ না করলেই ঢাকার ওরা আমার সাথে যোগাযোগ করবে একদিন না। অনেকেই আপনার থেকে গান নিয়েছে, কিন্তু সেই কৃতিত্বটুকু আমার তো গান নেয়নি, মানে আপনি হয়তো গাইছেন, সেখান থেকে শিখে আমি বাসায় একা একা গাচ্ছি, পরে শুনলাম যে এই গান বিভিন্ন শিল্পীরা চাইছে, গান গাইতে চাচ্ছে। আমি তখন অবাক হয়েছি যে আমি এই গানটা শুরু করছি, ওরা জানলো কিভাবে, কারণ আমার তো মোবাইলও নাই, ওই সময় মাত্র মোবাইল আসছে। হ্যাঁ, এই যে মানে 1990 পরেই তো মোবাইল আসলো, 90 তো হবে না, 1990 আরো পরে, আরো পরে 95-96-তে আমি তখন এই চিন্তা করছি যে গানের মধ্যে সবসময় থাকলে একদিন আমার সাথে যোগাযোগ করবেই, ওইটাই আমার ভাবনা ছিল, এখনো তাই, যে চিরদিন যেন গান কথা সুর করতে পারি, হ্যাঁ, গান করতে পারি, ভোকাল, হ্যাঁ, কণ্ঠ। এই যে কথায় কথায় চলে এলো, আমাদেরকে একটু শোনাবেন? দেখা না দিলে বন্ধু কথা কইও না। হ্যাঁ, এই গানটা খুব মজার। দেখা না দিলে বন্ধু কথা কইও না, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। মানে তখন
এরকম হয় না অভিমান থেকেই এই ধরনের কথা একজন গীতিকারের আর হইতেই পারে, কারণ সে একজন বন্ধু চাচ্ছে, হ্যাঁ, যার সাথে আর্ট কালচার সংস্কৃতি নিয়ে মানে কথা বলবে, সেরকম এই চিন্তা থেকেই তখন আমি আর ঢাকা আসা বন্ধ করে দিলাম, আর আসলাম। এখন তো যাই না, গত 15 বছর আগে মনে হয় আমি ঢাকা, 15 বছর হয়ে গেছে আমি ঢাকা যাই না। পরের গল্পটুকু শুনবো। 15 অথবা 10 বছর হবে। আচ্ছা, পরের গল্পটুকু শুনবো, যে এই যে এত বছরের অভিমান আবার ফিরে আসা, সবকিছু কিভাবে ঘটলো, একটা ছোট বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্টস ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল লাবণ্য আছে আপনাদের সাথে। একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর আবার দেখা হচ্ছে। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্টস ক্যাফে লাইভে। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমাদের সবার পছন্দের হাশিম মাহমুদকে নিয়ে আমাদের আজকের ক্যাফে লাইভ। আরও একবার স্বাগত বিরতির পরে। যেটা বলছিলেন যে অনেকগুলো বছর আপনি ঢাকা আসেননি, অভিমান থেকে হোক যাই হোক, শুনেছি 7 বছর আপনি এক জায়গাতে নিজেকে আটকে রেখেছিলেন, 30 বছর গানই করেননি। তারপর আমরা পেলাম 30 বছর হবে না, 15-20 বছর হবে। 15-20 বছর। আচ্ছা, একটা অনুষ্ঠানের সম্ভবত প্ল্যানিং আছে যে 30 বছর পর ফিরে আসা, এরকম কিছু শুনেছিলাম। ও, এরকম কিছু কি অনুষ্ঠানের কোনো প্ল্যানিং আছে? আমি তো জানি না, আমার তো মোবাইল নাই। আমি দর্শকদের জন্য বলি যে আমরা যেরকম ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা করি, আপনি একবারই সেই চিন্তা ভাবনার ধারের কাছেও নেই। আপনার সঙ্গে আপনার ভাই থাকেন সবসময়, আমি দেখেছি, এবং তিনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন যে এর পরে কোন গান আসছে বা কি প্ল্যান আছে, সবকিছু তিনি দেখেন। তো তার কাছে এরকম একটা বিষয় আমি শুনেছিলাম, এটা হয়তো তিনিই ভালো বলতে পারবেন। তো যাই হোক, একদম প্রচার বিমুখ যাকে বলে সেই মানুষটি আপনি। এখন প্রচারের আলো কেমন লাগে? হ্যাঁ, প্রচারের আলো ভালো লাগে। হ্যাঁ, এই প্রথম আলো, এই ক্যাফে লাইভ আমাকে বললো, আমাকে ঠিক আছে প্রথম আলো ওখানে কি ভিডিও করবে? আমি বললাম হ্যাঁ, ভিডিও না অডিও, মানে প্রথম আলো তো পত্রিকার নাম। এই জিজ্ঞেস করছি, এটা মনে মনে তারপর ভাবছি যে ওই লাইভ, মানে সহজ মানুষ, সরল মানুষ, একেবারে সারল্যে মোড়া আপাদমস্তক, তেমন একজন মানুষ আপনি। এই সময়ে আসলে এমন মানুষ দেখতে পাওয়া যায় না। তো যেটা বলছিলাম যে এতগুলো বছর পর যখন গানে ফিরে আসা, সেই মুহূর্তটাতে একটু চলে যেতে চাই। হ্যাঁ, এত বছর পরে এখন গানে ফিরে আসা, নতুন নতুন গান, এটা খুব মজার ব্যাপার। আমার নতুন নতুন অনেক গান আছে, প্রায় 15-16টা। ওইগুলো গাবো, রেকর্ড করব। আমি শুনেছি বাজি 2 আসতে যাচ্ছে নতুন গানগুলোর মধ্যে। তো আমরা কি আজকে প্রথম আলোতে একটুখানি শুনতে পারি বাজি 2? হ্যাঁ, বাজিতে তুই হেরেছিস জীবনের এই খেলাতে, খেলা শেষ কেউ নেই তোর, নিরালা সন্ধ্যা নামে, কাকলি সন্ধ্যা নামে, কালো এক রাত্রি খামে, ঘটে জল কলসি কাখে, বেলা শেষ রাত্রি নামে, বাজিতে তুই হেরেছিস জীবনের এই খেলাতে, খেলা শেষ কেউ নেই তোর, নিরালা সন্ধ্যা নামে। দারুণ দারুণ, অনেক ধন্যবাদ। একটু ছোটবেলায় ঘুরে আসতে চাই। 5 ভাই বোন, আপনি তৃতীয়। ছোটবেলার গল্প শুনি। ছোটবেলার গল্প, আমি আসলে ভাইদের কারোর সঙ্গে মিশতে পারিনি, কারণ ওরা আগেই বিয়ে করছে। তো আচ্ছা, যে বড় ভাই আসতো না, বিয়ে করেছে, বিয়ে করে তো মেশা হয়নি।
সবার যার যার মতো পরিবার হয়েছে, পরিবার যার যার নিজের মতো, মেশা হয়নি। ওই বাসায় আসলে মিশতাম। আপনি আপনার মতোই থাকতেন, নিজে নিজে থাকতাম। আচ্ছা, পরিবারের লোকজনদের বলতেন যে আমি একদিন এত খ্যাতিমান হব যে সবাই আমার সাথে ছবি তুলতে চাইবে, দেখি ছবি তুলতে চাইবে, তাই না? হ্যাঁ, বলতাম। এই গল্পটা একটু শুনি। এই গল্পটা, এটা আসলে মানে তখন আমি মানে জামা কাপড় কিনতে চাইতাম ছোটবেলায়, দামি দামি জামা কাপড়, নাইলে গান গাবো না, মনে মনে ভাবতাম, কারো বলিনি। আচ্ছা, এটা কিন্তু নিজেই একা একা ভাবতাম যে জামা কাপড় কিনতে হবে, কিন্তু আমি যে জামা কাপড় না হলে গান গাবো না, এটা কারো বলা যাবে না। এই ব্যাপারটা আমি নিজেই হাসি এখন যে এরকম ভাবছিলাম। আচ্ছা, এখন মনে হয় না যে কেন এতগুলো বছর নিজেকে নিভৃতে লুকিয়ে রাখলাম, আরো আগে সামনে এলে পারতাম? আমি তো আর ইচ্ছা করে হয়নি, এটা বাস্তবতা আর কি। মিডিয়া আমার সাথে সময় মতো যোগাযোগ তো করেনি, কয়েক বছর লেট হয়েছে। এই যে এতগুলো বছর নিজেকে আড়ালে লুকিয়ে রেখেছিলেন, কি করতেন? মানে আমি কেন জিজ্ঞাসা করছি যে মানুষের যদি একটা সাংসারিক জীবন থাকে, সেখানেও ব্যস্ততা থাকে। লেখালেখি করতাম, ছড়া লিখতাম, কবিতা লিখতাম। আমরা কিন্তু একজন বিখ্যাত ছড়াকারকেও পেতে পারতাম, তাই না? যদি সেই প্রতিভা সঠিক উপায়ে বিকশিত হতো। ছড়ার বই বেরোবে 8-9টা। আচ্ছা, এত ছড়া লিখছি। আচ্ছা, আমি যতদূর শুনেছি যে আপনার অজস্র গান এরকম পাণ্ডুলিপি আকারে লেখা ছিল, সেটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে কেউ। ওই কেন এরকম করলো বুঝিনি। কিভাবে হলো? বেশি লেখা ছিল না। কিভাবে হলো ঘটনাটা? ঘটনা তো আসলে এই কিভাবে হলো এটা আমি বলতে পারবো না। আচ্ছা, যেটা আমি বলেছি অলরেডি যে আমাদের যে নানা রকম ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা থাকে, আপনি সেই সকল চিন্তাভাবনার একেবারেই ঊর্ধ্বে সরল এক মানুষ। আমরা আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ যে আজকে আমরা হাশিম মাহমুদকে পেলাম, তার সাথে কথা বলতে পারলাম। তো আপনাকে যেহেতু পেয়েছি, সুরকে সাথী করেই আমরা আমাদের আয়োজনটা শেষ করব। এবং আমি আসলে অনুরোধ জানিয়ে রাখলাম যে বাজি গানটা দিয়েই শেষ করতে চাই, এখন যেহেতু বাজির জোয়ার চলছে। তো আমি একটু কথায় কথায় দর্শকদের কাছ থেকে বিদায় নিই, তারপর পুরো বাজি গানটা আপনার কণ্ঠে শুনতে চাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্কস অফ বার প্রেজেন্টস ক্যাফে লাইভ। হাশিম মাহমুদের সাথে আমি তো দারুণ সময় কাটালাম, আশা করছি আপনাদের সময়টাকে সুন্দর করতে পেরেছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন। ক্যাফে লাইভে আবারও দেখা হবে। পুরো বাজি গানটা দিয়ে শেষ করতে চাই। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পালু রাইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি। তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছলছল। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছলছল। ছল কেন চোখে জল, চঞ্চল মেয়ে তুই বল। ছল কেন চোখে জল, চঞ্চল মেয়ে তুই বল। ও তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারি মন পাইনে সে অতল। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারি মন পাইনে সে অতল। জল কেন চোখে জল, চঞ্চল মেয়ে তুই বল।
জল কেন চোখে জল চঞ্চল মেয়ে তুই বল ও তোমায় আমি পাইতে পারি বাজি হে তোমায় আমি পাইতে পারি বাজি হে তোমায় আমি পাইতে পারি বাজি